তো আজকে আমরা শুরু করবো হচ্ছে চলতরিৎ। চলতরিৎ থেকে আমাদের কি কি পড়তে হবে? এখান থেকে অঙ্ক আসে ভালোই, প্রতি বছরই দেখা যায় একটা অঙ্ক আসে এখান থেকে। অনেক কোশ্চেন আসে, প্রতি বছরই আসে, কোনো বছরই তেমন একটা মিস যায় না, বুঝছো? তো এখান থেকে প্রথমে যেটা পড়তে হবে বিদ্যুৎ প্রবাহ এবং ওহমের সূত্র। ঠিক আছে, এগুলো সম্পর্কে জানতে হবে, বিদ্যুৎ প্রবাহ ও ওহমের সূত্র। নোট করবা, ঠিক আছে? যা যা বলি নোট করবা। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা। এটা বলতে কি বোঝায়? আমরা জানি যে একক সময়ে কোনো পরিবাহীর যে কোনো প্রচ্ছচ্ছেদের ভিতর দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হইতে পারে। আমরা একক সময়ে কি বলা আছে, একক সময়ে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে কি প্রভাবিত হবে, চার্জ প্রবাহিত হবে। তার মানে আমরা সংক্ষেপে বলতে পারি একক সময়ে যে পরিমাণ কি প্রবাহিত হয়, চার্জ বা ইলেকট্রন প্রবাহিত হয়, তাকে বলতে পারি আমরা কি, যে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। ঠিক আছে, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ চার্জ বা ইলেকট্রন প্রবাহিত হয় এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আই। আই ইকুয়াল টু কিউ বাই টি। আই ইকুয়াল টু কি, কিউ বাই টি। অর্থাৎ যেহেতু একক সময় বলা আছে, তার মানে কি টি থাকবে নিচে আর চার্জ থাকবে উপরে। তাহলে এককটা কি হবে, চার্জের একক কি কুলম, আর সময়ের একক সেকেন্ড। তাহলে কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, অ্যাম্পিয়ার বলি। কি বলি, অ্যাম্পিয়ার। তাহলে এ দ্বারা প্রকাশ করা হয়, অথবা কুলম পার সেকেন্ড। তার মানে মনে রাখবা, অ্যাম্পিয়ার অথবা কুলম পার সেকেন্ড একই কথা। অ্যাম্পিয়ার বা কুলম পার সেকেন্ড একই কথা। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ মাত্রা মাপা হয় কিসের মাধ্যমে? অ্যামিটারের মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যামিটারের মাধ্যমে মাপা হয়। অ্যামিটার, অ্যামিটার দিয়ে মাপা হয়। ঠিক আছে, এবং অ্যামিটার তোমার বর্তনীতে কিভাবে থাকে বলো তো? বর্তনীতে সিরিজ সংযোগে থাকে, সিরিজ সংযোগ। আমাদের জানি যে আমরা কয়েক ধরনের সংযোগ পড়ি, সিরিজ পড়ি, সমান্তরাল পড়ি, তাই না? তার মধ্যে কি সিরিজটা হচ্ছে কি, অ্যামিটারের মাধ্যমে সংযোগ করা থাকে। ঠিক আছে, সো অ্যামিটার কিন্তু বর্তনীতে কিসে থাকবে বলো তো, সিরিজ সংযোগে থাকবে, সিরিজ সংযোগে। মনে থাকবে? আচ্ছা, এবার আসো তোমার তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, এটা একটা স্কেলার রাশি। এই স্টার দিয়ে রাখতে হবে এটা, ঠিক আছে? এটা একটা কি, স্কেলার রাশি। এই স্টার দিয়ে রাখতে হবে যে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ, ঠিক আছে, এটা কি স্কেলার রাশি। কেন স্কেলার রাশি বলো তো? কারণ হচ্ছে এই যে কিউ এবং টি উভয়ই হচ্ছে স্কেলার রাশি। এই সময় এবং চার্জ দুইটাই কি স্কেলার রাশি। এই দুইটাই হচ্ছে স্কেলার রাশি, এই জন্য তোমার কি বিদ্যুৎ প্রবাহটাও হবে স্কেলার রাশি। আচ্ছা, এখন আসো ওহমের সূত্র। কি সূত্র? ওহমের সূত্র। এটা বলতে কি বুঝাইছে বলো? আহ তো তিনি বলছিলেন, বিজ্ঞানী ওহম বলছিলেন, ভি সমানুপাতিক কি, ভি সমানুপাতিক কি তোমার আইআর, তাই না? তিনি বলছিলেন তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা হচ্ছে পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। খেয়াল করো, তিনি বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহীর, নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলে, যে বিদ্যুৎ প্রবাহ চলে
অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ মানে কি আই, ঠিক আছে। তা পরিবাহীর কি দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে তিনি বলছে ভি ইকুয়াল টু আই আর, মানে কি ভি সমানুপাতিক আই। ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, ভি মানে কি বিভব পার্থক্য, আর আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। তাহলে বিদ্যুৎ প্রবাহ কার সমানুপাতিক? বিভব প্রান্তের বা বিভব প্রান্ত পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে ভি ইকুয়াল টু কি আই আর। আর মানে কি রোধ, আর মানে কি রোধ। তাহলে এটা আমরা মনে রাখবো, আর মানে হচ্ছে রোধ। এখন আসো, তারণ বেগ কি? তারণ বেগ, তারণ বেগটা কি? অর্থাৎ ইলেকট্রন যে গড় গতিবেগে প্রবাহিত হয় তাকে বলা হয় তারণ বেগ। ইলেকট্রন যে গড় গতিবেগে প্রবাহিত হয় তাকে বলা হয় কি তারণ বেগ, ঠিক আছে। তো এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। অর্থাৎ ইলেকট্রনটা কি করে, যে গড় গতিবেগে প্রবাহিত হয় এটাকে বলা হয় ত্বরণ বেগ। অর্থাৎ আমরা মনে রাখবো যে ভি ইকুয়াল টু কি, আসলে তার আগে আমাদের জানতে হবে যে আই ইকুয়াল টু, মানে আই মানে কি তড়িৎ প্রবাহ, আই মানে কি তড়িৎ প্রবাহ। তো এইটা ইকুয়াল টু কি লেখা যায়? এন এ ভিই। এন মানে কি বলতো? এন মানে হচ্ছে একক আয়তনে পরিবাহীর পরিবাহীর একক আয়তনে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, মুক্ত ইলেকট্রন সংখ্যা। এ মানে কি? এ মানে হচ্ছে ক্ষেত্রফল। কি? ক্ষেত্রফল। ভি মানে হচ্ছে তারণ বেগ। ভি মানে কি তারণ বেগ, তারণ বেগ। আর ই মানে কি প্রত্যেকটা ইলেকট্রনের আধানের পরিমাণ, প্রত্যেক ইলেকট্রনের আধানের পরিমাণ। তাহলে কি বললাম? এন মানে হচ্ছে পরিবাহীর একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা। এ মানে হচ্ছে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ভি মানে হচ্ছে ত্বরণ বেগ। আর ই মানে হচ্ছে প্রত্যেক ইলেকট্রনের আধানের পরিমাণ। এটা দিয়ে কোনো অঙ্ক আসবে না, এটা দিয়ে কি আসবে না, কোনো অঙ্ক আসবে না। জাস্ট কি কি জানতে হবে? সূত্রটা জানতে হবে, আই ইকুয়াল টু এন এ ভি, এরকম নাম একটা সূত্র যে আছে, জাস্ট তোমাকে এতটুকু জানতে হবে। আর কোনটা মানে কি এটা জানতে হবে, অঙ্ক কখনোই আসবে না এটা দিয়া। মনে থাকবে? জাস্ট তুমি সূত্রটা মনে রাখবা, যে তারণ বেগের একটা সূত্র আছে। তাহলে ভি মানে কি বোঝায় বলো? ভি মানে কি? ভি ইকুয়াল টু কি লেখা যায় বলো? তারণ বেগ ইকুয়াল টু কি লেখা যায়? আই বাই এন ভিই, সরি, এন এই, এন এই, এটা লেখা যায় কিনা বলো? তারণ বেগ সমান সমান এটা লেখা যায় কিনা? বুঝতে পারছো? তাহলে তারণ বেগ সমান এটা লেখা যায় কিনা বলো? ভি ইকুয়াল টু আই বাই এন এই। এ মানে কি ক্ষেত্রফল, এন মানে লিখে দেওয়া আছে সবকিছু। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো তোমার প্রবাহ ঘনত্ব কি। হোয়াট ইজ প্রবাহ ঘনত্ব? প্রবাহ ঘনত্ব মনে রাখবা, আমরা সূত্রটা জানবো। দেখো, যে প্রবাহ ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? জে দ্বারা। জে ইকুয়াল টু আই বাই এ। মানে কি? মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, খেয়াল করো, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি প্রবাহিত হবে? যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে বা তড়িৎ প্রবাহিত হবে। তার মানে যেহেতু ক্ষেত্রফলটা নিচে আছে, ক্ষেত্রফলটা কিসে আছে? নিচে আছে। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, সো এদের এককটা কি হবে? এককটা হবে তোমার এ মানে কি, যে আই মানে কি অ্যাম্পিয়ার, এর একক কি অ্যাম্পিয়ার। আর ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফল মানে হচ্ছে মিটার স্কোয়ার, কি মিটার স্কোয়ার।
কি হবে বলো তো, উপরে চলে গেলে কি হবে, পার মিটার স্কোয়ার। তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার হবে, তাই না? তো ক্ষেত্রফলের এককটা আমরা জানি, যে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে। সো মিটার স্কোয়ার, এটা উপরে চলে গেলে কি হবে, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা আই মানে কি জানছি একটু আগে, আই ইকুয়াল টু এন এ ভিই, এটা জানছি না বলো তো? জানছি। তাহলে কি হয় বলো তো, এখানে আই এর মানটা বসাও, আই এর মানটা বসাও, এন এ ভিই এটা বসাও, আর এ বসাও নিচে, নিচে তো এ আছে তাই না? তাহলে এ কাটাকাটি গেল না? তাহলে কি থাকে বলো, এন ভিই এটা থাকে না? তাহলে জে ইকুয়াল টু কি, এন ভিই, এটা আমরা পাইলাম, পাইছি এটা। জে ইকুয়াল টু কি, এন ভিই। তাহলে কই থেকে কই যাচ্ছি খেয়াল করো। তো তোমাকে প্রশ্ন দিবে যে নিচের কোনটি সঠিক, তো তোমাকে কি করতে হবে, তোমাকে সূত্রটা জানা থাকতে হবে তাই না? না থাকলে কি তুমি এটা বের করতে পারবা যে এই সূত্র নামে কোনো সূত্র আছে? আচ্ছা, এবার আসো, রোধ কাকে বলে, রোধ? রোধ কাকে বলে? হোয়াট ইজ রোধ? রোধ মানে হচ্ছে পরিবাহীর যে ধর্মের জন্য কি বাধা পায়, তড়িৎ প্রবাহটা বাধা পায়, মানে একটা জায়গা দিয়ে কি পরিবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হবে, সেই প্রবাহ মাত্রাটা কি হবে, বাধা পাবে, কেন? রোধ আছে এই জন্য। সো রোধ হচ্ছে এই ধর্ম যার কারণে কি হয়, তড়িৎ প্রবাহতে বাধা পায়। ঠিক আছে। একক কি, রোধের একক হচ্ছে ওহম, কি, ওহম, একক হচ্ছে ওহম। ঠিক আছে। আমরা এটাকে কিভাবে প্রকাশ করি, এইটা দ্বারা প্রকাশ করি তাই না, এককটা হচ্ছে ওহম। আচ্ছা, রোধ হচ্ছে চারটা বিষয়ের উপর নির্ভর করে, কয়টা বিষয়ের উপর নির্ভর করে, চারটা বিষয়ের উপর, চারটা বিষয়ের উপর নির্ভরশীল। কি কি দ্বারা? এক নাম্বার হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য। দুই নাম্বার হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তিন নম্বর হচ্ছে পরিবাহীর উপাদান, উপাদান। আর চার নাম্বার হচ্ছে পরিবাহীর তাপমাত্রা। ঠিক আছে। এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, দেখো লেট, লেট দিয়ে মনে রাখতে পারি, লেট, 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 ধরু, LATE। এল তে হচ্ছে লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য। এতে হচ্ছে কি, ক্ষেত্রফল। টিতে হচ্ছে তাপমাত্রা, তাই না, তাপমাত্রা। আর ইতে হচ্ছে উপাদান, মানে এলিমেন্ট, ইতে মানে এলিমেন্ট, এলিমেন্ট মানে কি, উপাদান। টি মানে টেম্পারেচার, এ মানে ক্ষেত্রফল, আর লেন্থ মানে কি, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য। সো আমরা এটা দিয়ে মনে রাখতে পারি যে চারটা বিষয়ের উপর কি করতে পারে, নির্ভর করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার আসো পরিবাহিতা। পরিবাহিতা মানে কি, পরিবাহিতা না, এটা কি, এটা দেখি আমরা। পরিবাহিতা, পরিবাহিতা মানে হচ্ছে রোধের বিপরীত রাশি, রোধের বিপরীত রাশি, বিপরীত রাশি। দেখো, এটাকে কেন বলা হলো রোধের বিপরীত রাশি বলো তো? কারণ আহ যত বেশি পরিবহন মাত্রা হবে, তত কম কি হবে, রোধ হবে। মানে রোধ যদি কম থাকে, ধরো তোমার এখানে বাধাটা কম, তাহলে কি হবে, পরিবাহিতা বেশি হবে না? রোধটা যদি কম থাকে, বাধা কম থাকে, অবশ্যই পরিবাহিতা কি হবে, বেশি হবে। তাহলে আমরা বলতে পারি না যে পরিবাহিতা মানে কি, G = 1/r, এটা বলতে পারি না? পারি। তার মানে পরিবাহিতা হচ্ছে কি, রোধের ব্যস্তানুপাতিক, রোধের ব্যস্তানুপাতিক। সো এখান থেকে আমরা কি পাই, G = I/r। আই মানে হচ্ছে কি, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। আর আর মানে হচ্ছে রোধ, কি, রোধ। এককটা কি হবে, এককটা হবে তোমার আয়ের একক কি, অ্যাম্পিয়ার। আর রোধের একক হচ্ছে ওহম বা ভোল্ট।
তাহলে আমরা বলতে পারি না যে এককটা কি হইতে পারে? যদি এখান থেকে হিসাব করি তাহলে কি হবে, পার ওহম কি হবে, পার ওহম হবে, পার ওহম। পার ওহম মানে কি? এক সিমেন্স। এক সিমেন মানে হচ্ছে পার ওহম। মনে রাখবা, পরিবাহিতার একক হচ্ছে সিমেন। কি? সিমেন্স। পরিবাহিতার একক কি? সিমেন্স। পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। ঠিক আছে? তাহলে এক সিমেন্স মানে কি? পার ওহম। সো আরেকটা জিনিস মনে রাখবা, এক সিমেন্স মানে হচ্ছে অ্যাম্পিয়ার পার ভোল্ট। অ্যাম্পিয়ার পার ভোল্ট কই থেকে আসছে? এখান থেকে আসছে, I/R এখান থেকে আসছে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এটা কিভাবে বুঝলা যে এখান থেকে আসছে? ও সরি, এখানে ইয়া হবে, ভি হবে, সরি। এখানে ভি হবে, খেয়াল করো। এটা কই থেকে আসছে দেখো তো, ওই যে একটু আগে পড়ছিলাম না যে ভি সমানুপাতিক IR, মনে আছে? তাহলে আর মানে কি? আর মানে V/I, তাই না? আর মানে কি? V/I, ঠিক আছে? দেখো, আর মানে হচ্ছে রোধ, রোধ ইকাল টু V/I লেখা যায় না? তাহলে আর এর মানটা, আর এর এখানে কি বসাও? V/I বসাও। তাহলে কি এটা উপরে চলে যাবে না? আইটা, আইটা কি উপরে চলে যাবে না? বুঝতে পারছো? তাহলে আমি আবার একটু ক্লিয়ার করে দেই। তাহলে জি সমানুপাতিক I/V হয় কিনা? যদি জি সমানুপাতিক 1/R হয়, আর মানে কি? আর মানে হচ্ছে আই, তোমার V/I, তাই না? তাহলে এখানে আর এর মানটা বসাও। তাহলে কি এটা I/V হয়ে যাবে না? তাহলে কি হবে? অ্যাম্পিয়ার পার ভোল্ট হয় কি না বলো? তাহলে এক সিমেন্স, এক সিমেন্স মানে অ্যাম্পিয়ার পার ভোল্ট। এখন খেয়াল করো, ধাতব পদার্থের এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? ধাতব পদার্থের, ধাতব পদার্থের তড়িৎ প্রবাহিতা, তড়িৎ প্রবাহিতা, পরিবাহিতা কি হয়? বেশি হয়। কি হয়? বেশি হয়। তার মধ্যে রূপা বা সিলভার, সিলভারের তড়িৎ প্রবাহিতা সবচেয়ে বেশি। পরিবাহিতা কি সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কোনটা তাহলে বলো? সিলভার। সিলভার, সিলভারের কি বেশি বলো তো? তড়িৎ পরিবাহিতা বেশি। এরপরে আছে তামা, অ্যালুমিনিয়াম। ঠিক আছে? এরপরে কি আছে? তামা আছে, অ্যালুমিনিয়াম আছে। এদের কি তোমার তড়িৎ প্রবাহিতাটা বেশি হয়, কিন্তু সিলভারেরটা হচ্ছে সবচেয়ে বেশি। মনে থাকবে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মনে রাখবা, কি বৃদ্ধি পায়? ধাতব পরিবাহিতা বৃদ্ধি পায়। খেয়াল করো, এই কোশ্চেনটা লিখে রাখো। সেটা কি? তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতব পরিবাহিতা হ্রাস পায়। ধাতব পরিবাহিতা হ্রাস পায়। ধাতব পরিবাহিতার আরেকটা নাম কি বলতো? ইলেকট্রনীয় পরিবাহিতা, ইলেকট্রনীয়, ইলেকট্রনীয় পরিবাহিতা। দেখো, কেন হ্রাস পায় এটা জানতে হবে না কারণটা? কারণটা হচ্ছে ধাতুর মধ্যে কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। কি থাকে? মুক্ত ইলেকট্রন। একটা জিনিস কখন বিদ্যুৎ পরিবহন করতে পারবে? যখন তার মধ্যে কি থাকবে? মুক্ত ইলেকট্রন থাকবে অথবা মুক্ত আয়ন থাকবে। যদি এই দুইটার যে কোনো একটা থাকে তখন বুঝবা যে সেটা কি করতে পারে? বিদ্যুৎ পরিবহন করতে পারে। এখন খেয়াল করো, যদি মুক্ত ইলেকট্রন থাকে ধাতব পরিবহনের মধ্যে, তখন তাপমাত্রা যদি বাড়ায় দাও তখন কি হবে? ইলেকট্রন গুলো কি করবে? অনেক বেশি কম্পিত হবে এবং সংঘর্ষ করবে একটার সাথে আরেকটা। সো তাদের মধ্যে কি হবে? ছোটাছুটি গুলা বেড়ে যাবে। তারা কম্পিত হতে থাকবে আগের চেয়ে বেশি। সো আগে যে পরিমাণ বিদ্যুৎটা পরিবাহিত হইতো তার চেয়ে তখন কি হবে? কম হবে। ঠিক আছে? এটাই হলো কারণ, যে ইলেকট্রন গুলোর কম্পন বেড়ে যায়, সংঘর্ষ বেড়ে যায়। ঠিক আছে? তাপমাত্রা বৃদ্ধি করলে। এই জন্য ধাতব পরিবাহিতার কি হয়? পরিবাহিতা হ্রাস পায়। ঠিক আছে? হ্রাস পায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে কি কি কম হবে? ধাতব পরিবাহিতা কম হবে। ঠিক আছে?
তাহলে কোনটা বেশি হবে? রোধ বেশি হবে, কারণ রোধ বেড়ে গেছে। রোধটা মানে বাধাটা বেড়ে গেছে, বাধা যখন বেড়ে যাবে তখন কি অবশ্যই কমে যাবে পরিবাহিতা। কিন্তু মনে রাখবা, কিন্তু অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী যদি হয়, অর্ধপরিবাহী কারা বলো তো? সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে অর্ধপরিবাহী, সিলিকন জার্মেনিয়াম। এদের আবার কি হয়? তাপমাত্রা বাড়লে পরিবাহিতা বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়লে কি বৃদ্ধি পায় বলো তো? তাপমাত্রা বাড়লে পরিবাহিতা বৃদ্ধি পায়। এটা হলো সমানুপাতিক। এটা কি সমানুপাতিক? তাহলে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এরা আছে না, এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কি হয়? পরিবাহিতা বৃদ্ধি পায়, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন আসো রোধের সূত্রসমূহ। রোধের সূত্রসমূহ কি সূত্র আছে? দুইটা সূত্র আছে, তাই না? একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্র। আর একটা আছে কি? ক্ষেত্রফলের সূত্র। প্রস্থচ্ছেদের, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা মানে কি? দৈর্ঘ্যের সূত্র বলতে কি বুঝাইছে? যে বলা আছে যে যদি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এ, এবং উপাদান একই হয়, তাহলে কি রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। রোধটা কি? দৈর্ঘ্যের সমানুপাতিক। যদি ক্ষেত্রফল এবং উপাদান একই হয়, ক্ষেত্রফল এবং উপাদান, ক্ষেত্রফল ও উপাদান, এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এবং উপাদান একই হলে কি হবে বলতো? পরিবাহী রোধ কার সমানুপাতিক হবে? দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। ঠিক আছে। তাহলে এখানে কি কি নির্দিষ্ট বলতো? পরিবাহীর উপাদান এবং ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা, এখন আসো ক্ষেত্রফলের সূত্রটা কি। এখানে আবার কি স্থির থাকবে? এখানে পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ কি হবে বলতো? ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হবে। কি হবে? ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। কেন? কারণ এখানে হচ্ছে দৈর্ঘ্য এবং উপাদানটা স্থির। দৈর্ঘ্য ও উপাদান মানে তুমি এখানে এলটাকে স্থির রাখছো, এলটা স্থির এবং উপাদানটা কি স্থির। এই দুইটা স্থির থাকলে পরিবাহীর রোধ আর সমানুপাতে কি হয়? 1/a। মানে দৈর্ঘ্যের সমানুপাতিক ছিল, এখন কি ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়ে গেছে। তাহলে পরিবাহী রোধটা হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে। তাহলে সূত্রটা কি হবে বলো তো? সূত্রটা এরকম হয় না যে আর সমানুপাতিক L/A, এরকম হয় না তাহলে? এরকমই তো হয়। এখন এটাকে উঠায় দাও, সমানুপাতিক চিহ্নটাকে উঠায় দাও, এটাকে উঠায় দিয়ে আমরা কি বসাবো? আমরা বসাবো হচ্ছে রো। রো মানে কি? রো মানে হচ্ছে পরিবাহীর আপেক্ষিক রোধ, পরিবাহীর আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। রো মানে হচ্ছে পরিবাহীর আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। ঠিক আছে। তাহলে রো মানে কি এটা আমাকে একটু জানতে হবে এখন। তাহলে এই এই সূত্রগুলো লেখা হয়েছে তো নাকি? লেখা না হলে বলবা। তাহলে দেখো, রো মানে কি একটু দ্রুত লিখবা। রো মানে হচ্ছে কি? পরিবাহীর আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। এটাকে আমরা কি বলি? রোধাঙ্ক বলতে পারি, রোধাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এখন আসো আপেক্ষিক রোধ কাকে বলে এটা আমরা জেনে নিই এখন। হ্যাঁ, হোয়াট ইজ আপেক্ষিক রোধ? আচ্ছা, তাহলে এটা সূত্রটা কি বলতো? যে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য ও একক ক্ষেত্রফলের, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত রোধ, প্রবাহিত রোধ। দেখো একটু আগে সংজ্ঞাটা পড়ছি, আমরা সূত্রটা পড়ছি যে আর ইকুয়াল টু কি তোমার? রো L/A। ঠিক আছে। তাহলে রো মানে কি? রো মানে কি হবে বলো তো? রো মানে কি?
A/L, A/L, তাই না? এটা হয় না? এটা তো হয়। তো মনে রাখবা যে একক দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা এক থাকবে, ক্ষেত্রফলটা এক থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এককটা কি হবে বলো, খেয়াল করো। এই আর কই যাবে, আরটা, আরটা যুক্ত হবে কার সাথে, A × R/L, এটা হলো সূত্র। তাহলে রো ইকুয়াল টু কি, A × R/L। দেখো, এ মানে কি, মিটার স্কোয়ার, আর মানে হচ্ছে ওহম, আর এল মানে হচ্ছে মিটার। তাহলে কি, মিটার মিটার কাটা গেল, তাহলে কি থাকে, ওহম মিটার। এটা হলো একক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক ওহম মিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে মনে রাখবা আপেক্ষিক রোধ কার উপর নির্ভর করে, উপাদান ও তাপমাত্রার উপর, উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। মনে থাকবে, আপেক্ষিক রোধ উপাদান এবং কি তাপমাত্রার উপর নির্ভরশীল, এই দুটো বিষয়ের উপর কি করে তারা, নির্ভর করে। এবার আসো, এটা তো বুঝছো না, আপেক্ষিক রোধের নির্ভরশীলতা। এবার আসো রোধের উষ্ণতা গুণাঙ্ক, উষ্ণতা গুণাঙ্ক বা তাপমাত্রার গুণাঙ্ক। দেখো, এটা মানে কি, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, বৃদ্ধির জন্য একক রোধ বিশিষ্ট, একক রোধ বিশিষ্ট কোন পরিবাহীর রোধের যে পরিবর্তন হয়, যে পরিবর্তন হয়। অর্থাৎ এখানে তাপমাত্রার সাথে সম্পর্ক, বুঝছো? সম্পর্কটা কার সাথে এখানে বলো তো? তাপমাত্রার সাথে, ঠিক আছে। তো প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য একক রোধ বিশিষ্ট কোন পরিবাহীর রোধের যে পরিবর্তন হয় তাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটাকে প্রকাশ করা হয় আলফা দ্বারা, কি দ্বারা প্রকাশ করা হয়, আলফা দ্বারা। তো এটা এককটা কি বলো, প্রতি ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি, পার কুলম কি হবে, সরি পার ডিগ্রি সেলসিয়াস কি হবে, পার ডিগ্রি সেলসিয়াস অথবা পার কেলভিন। যেহেতু প্রতি ডিগ্রি বলছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য, তো তাপমাত্রা প্রতি ডিগ্রি বলছে, এই জন্য কি পার ডিগ্রি সেলসিয়াস অথবা পার কেলভিন হবে এককটা। এটার সূত্রটা কি বলতো, সূত্রটা কিভাবে আসছে, যে আর থিটা ইকুয়াল টু R0 1 + আলফা থিটা। আচ্ছা, R0 মানে কি বলতো, R0 মানে কি, এটা মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। আর আর থিটা মানে কি, এটা মানে হচ্ছে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি, রোধ। মানে তোমাকে একটা তাপমাত্রা দিয়ে দিবে 30 ডিগ্রি অথবা 25 ডিগ্রি অথবা 40 ডিগ্রি, এখানে বলবে যে 40 ডিগ্রিতে রোধ হচ্ছে এত, আর 0 ডিগ্রিতে হচ্ছে এত। সো তোমাকে দুইটা মান বসাইতে হবে, বসে তোমাকে কি কি বের করতে হবে, আলফার মানটা বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আহ আমাদের কিছু কি জানতে হবে, কি জানো, রোধের উষ্ণতা গুণাঙ্ক কার কত মান জানতে হবে, মুখস্থ রাখতে হবে। যেমন তামা, রোধের উষ্ণতা গুণাঙ্ক মানগুলো জানতে হবে। তামার কত, তামা হচ্ছে 4.3 × 10⁻³ পার সেলসিয়াস, পার সেলসিয়াস, এটা কিন্তু সেলসিয়াস, ঠিক আছে।
এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? কুলম ভাইবো না, আবার কুলম ভাবলে কিন্তু ভুল হবে। অ্যালুমিনিয়ামের কত বলো তো? অ্যালুমিনিয়াম 3.9 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। টাংস্টেন কত? টাংস্টেন, টাংস্টেন কত? 4.5 × 10⁻³ পার কুলম, আচ্ছা পার কেলভিন, পার কেলভিন, পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা, অর্ধপরিবাহী, যেগুলো অর্ধপরিবাহী আছে, মনে রাখবা। অর্ধপরিবাহী যেগুলো আছে, যেমন কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এদের ক্ষেত্রে এই মানটা নেগেটিভ হয়, অলওয়েজ কি হয়? নেগেটিভ হয়। এদের ক্ষেত্রে মানটা অলওয়েজ কি হয়? নেগেটিভ হয়। মানটা ঋণাত্মক হয়, ঋণাত্মক হয়, ঋণাত্মক। এটা স্টার দিয়ে রাখবা। অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, ঠিক আছে। আর ধাতব পদার্থের ক্ষেত্রে, ধাতব পদার্থের ক্ষেত্রে কি হয়? ধনাত্মক হয়। ধাতব পদার্থের ক্ষেত্রে ধনাত্মক হয়, খুবই ইম্পর্টেন্ট। ধাতব পদার্থের ক্ষেত্রে এটা ধনাত্মক হয়। আচ্ছা, থার্মিস্টর চিনো? থার্মিস্টর, হোয়াট ইজ থার্মিস্টর? এগুলো তো লেখা হয়েছে নাকি? লেখা না হলে বইলো, মুছে দিলাম। তাহলে থার্মিস্টরটা কি? এটা হচ্ছে একটা অর্ধপরিবাহী, ঠিক আছে, থার্মিস্টর অর্ধপরিবাহী, ঠিক আছে। সো এটার মাধ্যমে তাপমাত্রার পরিবর্তনটা অনেক সামান্য হইলেও মাপা যাবে, ঠিক আছে। খুব সামান্য, এটার মাধ্যমে খুব সামান্য তাপমাত্রার পরিবর্তন, খুব সামান্য তাপমাত্রার পরিবর্তন, যেমন এটা হইতে পারে 0.0005 ডিগ্রি সেলসিয়াস, এই পর্যন্ত কি করা যায়? মাপা যায়, ঠিক আছে। মনে থাকবে? আচ্ছা, এবার আসো, থার্মিস্টর বুঝলা, এখন আসো অতি পরিবাহিতা। অতি পরিবাহী, এই যে এটা কিন্তু মনে রাখবা যে কতটুকু মাপা যায়, কতটুকু পরিবর্তন মাপা যাইতে পারে। আচ্ছা, অতি পরিবাহিতা মানে কি? এটা মানে হচ্ছে সুপার কন্ডাক্টর। কি? সুপার কন্ডাক্টর মানে, কন্ডাক্টর মানে যেখান দিয়ে কোনো রোধ নাই, যেখানে কি নাই? কোনো রোধ নাই, রোধ শূন্য। এখন রোধ মানে হচ্ছে বাধা। যদি রোধটা হয় শূন্য, তাহলে কি হবে? ইজিলি কি করতে পারবে? বিদ্যুৎ পরিবহন করতে পারবে, কোনো বাধা নাই। অর্থাৎ বাধাহীন ভাবে সে কি করবে? বিদ্যুৎ গুলো পরিবহন করবে, এটাকে বলা হয় অতি পরিবাহিতা, ঠিক আছে। রোধ থাকবে শূন্য। আচ্ছা, মনে রাখবা যে 4.2 কেলভিন তাপমাত্রার নিচে, তাপমাত্রার নিচে, তাপমাত্রার নিচে পারদ, পারদ কি করে? অতি পরিবাহিতা প্রদর্শন করে, অতি পরিবাহিতা প্রদর্শন করে। 4.2 কেলভিন তাপমাত্রার নিচে পারদ কি করে? অতি পরিবাহিতা প্রদর্শন করে। আচ্ছা, এখন আসো জুলের তাপীয় ক্রিয়া, জুলের তাপীয় ক্রিয়া, তাপীয় ক্রিয়ার সূত্র। তো জুল কি বলছেন? তার তিনটা তাপীয় সূত্র আছে, একটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রার সূত্র, রোধের সূত্র, সময়ের সূত্র। এক নাম্বারটা কি বলছে? বিদ্যুৎ পরিবাহিতার সূত্র বা প্রবাহ মাত্রার সূত্র, বিদ্যুৎ প্রবাহ মাত্রার সূত্র। এটা বলতে কি বুঝাইছে? যে তিনি বলছে তোমার যখন বিদ্যুৎটা পরিবহন হয়,
তখন কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। সেই তাপটা বিদ্যুৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তার কথা মতে যে তাপটা উৎপন্ন হয় যখন তখন সেখানে কি হয়? বিদ্যুৎ পরিবহনটা হয়, সেটা কি? বিদ্যুৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক আই স্কোয়ার। অর্থাৎ উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ কি হলো? বিদ্যুৎ প্রবাহের কিসের সমানুপাতিক? বর্গের সমানুপাতিক। প্রবাহের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এইটা হলো 1 নম্বর সূত্র। আবার 2 নম্বর সূত্র বলছে যে রোধের সূত্র। কি সূত্র? রোধের সূত্র। তিনি বলছে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? রোধের সমানুপাতিক। যখন আই আর টি স্থির। আই মানে কি? বিদ্যুৎ প্রবাহ। টি মানে হচ্ছে তাপমাত্রা, সময়। টি মানে কি? সময়। তো সময় এবং বিদ্যুৎ প্রবাহ যদি স্থির থাকে, তাহলে উৎপন্ন তাপ রোধের কি হবে? সমানুপাতিক হবে। সমানুপাতিক হবে। এবার আসে সময়ের সূত্র। কিসের সূত্র? সময়ের সূত্র। তো এখানে বলছে উৎপন্ন তাপ এইচ সমানুপাতিক টি। এখানে আর এবং আই স্থির থাকবে। আর মানে রোধ, আর আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা। ঠিক আছে, এখানে উৎপন্ন তাপ সময়ের কি সমানুপাতিক। সময় মানে বিদ্যুৎ প্রবাহ কাল। বিদ্যুৎ প্রবাহ কাল মানে সময়। যেই সময় কি হয় বলতো? বিদ্যুৎ প্রবাহ মাত্রা হয়, সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কাল। আচ্ছা, এটা এখন সূত্রটা কি দাঁড়াইলো বলতো? এই 3টে সূত্র পাইলাম আমরা এখান থেকে। তাহলে আলটিমেটলি কি হলো? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটা আমরা পাইলাম না বলতো? এটা পাইলাম। এটা দিয়ে অঙ্ক আসে, ঠিক আছে, ম্যাথ আসবে, ম্যাথ করব আমরা। আচ্ছা, এখন খেয়াল রাখবা, তাপের যান্ত্রিক সমতা এটা আবার কি? তাপের যান্ত্রিক সমতা বা যান্ত্রিক সমতুল্য। তাহলে মনে রাখবা যে একক তাপ উৎপন্ন করতে, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয়, তাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। একক তাপ। তাহলে মনে রাখবা 1 ক্যালোরি, 1 ক্যালোরি মানে কি? 4.2 জুল। ঠিক আছে, আর 1 জুল মানে কি? 1/4.2। কত হয়? 0.24 ক্যালোরি। 1 ক্যালোরি মানে যদি 4.2 জুল হয়, তাহলে 1 জুল মানে কি? 1/42। কত হয়? 0.24 ক্যালোরি। মনে রাখবা এটার একক কত? এককটা হচ্ছে জুল পার ক্যালোরি। কি? জুল পার ক্যালোরি। এককটা কি? জুল পার ক্যালোরি। আচ্ছা, এখন আসো আমরা সূত্রটাকে একটু মডিফাই করি। চলো এই সূত্রটাকে একটু মডিফাই করি। দেখো, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। বলো তো আই মানে কি? আমরা পড়ছিলাম কি? আমরা একটু আগে পড়ছিলাম না, প্রথম দিকে ভি ইকুয়াল টু আই আর পড়ছিলাম না? তাহলে আই মানে কি? আই মানে হচ্ছে ভি বাই আর। তাহলে এখানে ভি বাই আর বসাও। ভি বাই আর হোল স্কোয়ার ইন্টু আর টি হয়েছে। তাহলে কি হবে? ভি স্কোয়ার বাই আর স্কোয়ার গুণ আর টি। ঠিক আছে, তাহলে আর আর কাটা গেল। তাহলে কি থাকলো? তাহলে থাকলো হচ্ছে ভি স্কোয়ার বাই আর টি। হয়েছে এটা? আচ্ছা,
তাহলে আমরা বুঝলাম যে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এখান থেকে আমরা কি পাইতে পারি? ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। আবার খেয়াল করো, আই ইকুয়াল টু কি? ভি আর, সরি সরি, ভি ইকুয়াল টু কি? আই আর, পাইছিলাম এটা। আর মানে কি? আর মানে হচ্ছে ভি বাই আই, ভি বাই আই। তাহলে কি হবে বলো তো? আই স্কোয়ার আর টি, এখানে আর এর মানটা বসাও, ভি বাই আই ইন্টু টি। আই আই কাটা যায়, তাহলে কি থাকে? আই থাকে, একটা আই থাকে না, একটা আই, তাহলে ভি আই টি হয় কি না বলো? ভি আই টি হয় কি না? একটা আই থাকে। আই মানে কি? বিদ্যুৎ প্রবাহ। আই মানে কি? বিদ্যুৎ প্রবাহ। বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করো, পি মানে কি? বিদ্যুৎ ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতা, বৈদ্যুতিক ক্ষমতা মানে কি জানো? ক্ষমতার সূত্রটা কি? পি ইকুয়াল টু ভি আই। পি ইকুয়াল টু কি? ভি আই মানে তোমার বিদ্যুৎ বৈদ্যুতিক বিভব ইন্টু প্রবাহ মাত্রা। পি ইকুয়াল টু ভি আই, তাহলে কি লেখা যায়? এটা ইকুয়াল টু কি লেখা যায়? পি, পিটি লেখা যায় কিনা বলো? পি মানে হচ্ছে ভি আই, বৈদ্যুতিক ক্ষমতা, লেখা যায় কিনা বলো? লেখা যায়, ঠিক আছে। পি ইকুয়াল টু কি? ভি আই। আমরা একটু পরে প্রতিপাদন করব কেন হয়েছে এটা, কিভাবে হইলো। ঠিক আছে, এখন খেয়াল করো, এতটুকু তো বুঝলাম। দেখো বৈদ্যুতিক শক্তিটা কি? বৈদ্যুতিক শক্তি, তাহলে দেখো শক্তি মানে কি? ডাব্লিউ। তাহলে মনে রাখবা, এটা আগে সূত্রটা পড়ো বা সংজ্ঞাটা পড়ো, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বৈদ্যুতিক চার্জ প্রেরণ করতে কোনো যন্ত্রকে যে কাজ করতে হয়, যে কাজ করতে হয়, কি করতে হয়? কোনো পরিবাহীর মধ্য দিয়ে বৈদ্যুতিক চার্জ প্রেরণ করতে কোনো যন্ত্রকে, কোনো বৈদ্যুতিক যন্ত্রকে কি করতে হয়? যে পরিমাণ কাজ করতে হয়, যন্ত্রকে যে পরিমাণ কাজ করতে হয়। তাহলে কি প্রেরণ করবা? প্রেরণ করবা বৈদ্যুতিক চার্জ। কি পরিমাণ কাজ করতে হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। ডাব্লিউ ইকুয়াল টু কি? ভি ইন্টু কিউ। ভি মানে কি? বৈদ্যুতিক বিভব। কিউ মানে চার্জ। কিউ মানে কি? চার্জ। তাহলে আমরা জানছি, প্রথম সূত্রতে আমরা কি জানছি বলো? প্রথম সূত্রতে আমরা জানছিলাম যে আই ইকুয়াল টু কি? কিউ বাই টি, জানছিলাম না? প্রথম সূত্রতে জানছিলাম। কিউ মানে কি? আইটি। কিউ মানে কি? আইটি। তাহলে কি হবে? ডাব্লিউ ইকুয়াল টু ভি আইটি লেখা যায় কিনা বলো? লেখা যায় তো নাকি? আই ইকুয়াল টু যদি কিউ বাই টি হয়, তাহলে কি কিউ ইকুয়াল টু আইটি লেখা যায় কিনা? লেখা যায়। তাহলে আমরা এটা পাইলাম। তাহলে এক জুল মানে কি? এক জুল মানে হচ্ছে 1 ভোল্ট ইন্টু 1 এম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড। তাহলে এক জুল মানে হচ্ছে 1 ভোল্ট। বিভবের একক কি? বৈদ্যুতিক বিভবের একক হচ্ছে ভোল্ট। আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, এটাকে আমরা বলি জুল। তাহলে এক জুল বৈদ্যুতিক শক্তি মানে হচ্ছে এটা। আচ্ছা, একক কি আসলে? এটাকে আমরা কি এককে ব্যবহার করি? ব্যবহারিক এককটা কি? আমাদের যখন বিদ্যুৎ মাপা হয় মিটার দিয়ে, তখন কি করা হয়? ও ব্যবহারিক একটা একক লাগে, তার নাম কি? বট। তার নাম কি? বট। বিওটি। এটা মানে কি? বট
বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, সরি, ট্রেড ইউনিট, এটাকে বলা হয় কিলোওয়াট ঘন্টা। কি বলা হয় এটাকে? কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট মানে কি? কিলো, ওয়াট আওয়ার, আওয়ার মানে ঘন্টা, কিলোতে কিলো, ওয়াটে হচ্ছে ডাব্লিউ। তাহলে মনে রাখবা যে এক বট ইকুয়াল টু 1 কিলো আওয়ার ইকুয়াল টু 6.3, 3.6 × 10⁶ জুল। ঠিক আছে, এটা মনে রাখবো আমরা। মনে থাকবে? মনে থাকবে। এবার আসো বৈদ্যুতিক ক্ষমতা, ক্ষমতাটা পড়ি একটু, হ্যাঁ। বৈদ্যুতিক ক্ষমতা, ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে আমরা জানি যে একক সময় যে কাজ করা হয়, কি করা হয়, একক সময়ে যে পরিমাণ কাজ করা যায় তাকে বলা হয় ক্ষমতা। তাহলে যে পরিমাণ কাজটি করা যায় একক সময় করা যায়, তাহলে W/T। ঠিক আছে, তাহলে ডাব্লিউ মানে কি? একটু আগে আমরা প্রতিপাদন করছি যে W = VQ = VIT, মনে আছে? ডাব্লিউর মানটা বসাও, VIT। এখন নিচে টি বসাও, টি টি কাটা গেল, তাহলে কি হলো? VI। তাহলে P = কি? VI। ওই যে আমরা একটু আগে করছিলাম যে H = কি? পিটি, মনে আছে? পি মানে কি? VI, VIT। সো আমরা এখান থেকে পাইছি এটা, এখান থেকে আমরা পাইছি এটা। ভি মানে কি বলতো? ভি মানে হচ্ছে IR। এটা কোথায় পাইছিলাম? ওহমের সূত্রে। তাহলে ভি, এখানে আই বসাও, IR বসাও, IR × I কত হয়? I²R। এটাও একটা সূত্র, একটাও সূত্র পাই গেলাম, আরেকটা। ঠিক আছে, আচ্ছা, এটা পাইলাম, I²R। আরেকটা দেখি পাই কিনা, আরেকটা পাওয়ার সম্ভাবনা আছে কিনা। আরেকটা পাওয়ার সম্ভাবনা তো আছে, তাই না? দেখো তো, আই মানে কি? আই মানে V/R, লেখা যায় কিনা? লেখা যায়, লেখা যায়। তাহলে এখানে বসাও, আই এর জায়গায় কি? V/R বসাও, V/R বসাও, তাহলে কি হয়? V × V কত হয়? V²/R হয় কিনা বলো? অনেক অঙ্ক আসছে এটা দিয়ে, অনেক অঙ্ক। V²/R দিয়ে অনেকগুলো অঙ্ক আসছে মেডিকেলে। ঠিক আছে, তো আমাদের এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসো, এটা বুঝলাম আমরা। আচ্ছা, এখন বৈদ্যুতিক ফিউজ, লেখা তো শেষ নাকি? বৈদ্যুতিক ফিউজ, এটা মানে কি? ধরো আহ তোমার বিদ্যুৎ প্রবাহ মাত্রা অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে? তো যদি বেশি হয় তখন কি হবে? সমস্ত যন্ত্রেরই কি থাকে? একটা ক্ষমতা থাকে। ওই ক্ষমতাটা ক্রস করলে সে বিদ্যুৎ পরিবহনটা করতে পারে না, তখন নষ্ট হয়ে যায় যন্ত্রপাতি, ফিউজ হয়ে যায়, তাই না? ফিউজ হয়ে যায়। এটা যাতে না হয়, এই জন্য কি করা হয়? শ্রেণী সমবায়ে, বর্তনীর সাথে কিসের সমবায়ে? শ্রেণী সমবায়ে একটা কম গলনাঙ্কের একটা পরিবাহী তার যুক্ত করা হয়, যাতে ফিউজ না হয়, নষ্ট না হয়। অতিরিক্ত প্রবাহের কারণে যাতে যন্ত্রটা কি না হয়, নষ্ট না হয়, এই জন্য বর্তনীতে কি করা হয়? শ্রেণী সমবায়ে কম গলনাঙ্কের একটা পরিবাহী তার যুক্ত করা হয়। ঠিক আছে, বর্তনীতে কি করা হয়? শ্রেণী সমবায়ে কম গলনাঙ্কের, কম গলনাঙ্কের একটি পরিবাহী তার
কি করা হয়, দেওয়া হয় পরিবাহী তার। ঠিক আছে। এর বৈদ্যুতিক ফিউজ কেন দেওয়া হয়? যাতে যন্ত্রপাতিটা নষ্ট না হয় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে। মনে থাকবে, এই জন্য এটা দেওয়া হয়। এটা গঠনের মধ্যে কি বলা আছে জানো? গঠনের মধ্যে বলা আছে এদের রোধ থাকবে কম। এদের এটা বৈশিষ্ট্যটা মনে রাখবা, বৈশিষ্ট্যটা হচ্ছে কম রোধ থাকবে এবং কি থাকবে, কম গলনাঙ্ক থাকবে। ঠিক আছে। গলনাঙ্ক কত? এখানে ব্যবহার করা হয় হচ্ছে সংকর ধাতু। কি ব্যবহার করা হয়? সংকর ধাতু। সংকর ধাতু কি করা হয়, ব্যবহার করা হয়। সংকর ধাতু মানে হচ্ছে 3 ভাগ সীসা 1 ভাগ টিন। 3 ভাগ সীসা, 3 ভাগ সীসা এবং 1 ভাগ টিন। 3 ভাগ সীসা এবং 1 ভাগ টিন কি করা হয়, ব্যবহার করা হয়। যার কারণে গলনাঙ্কটা কত হয় জানো? 300 ডিগ্রির কম হয়। এটার গলনাঙ্ক কত হয়? 300 ডিগ্রি সেলসিয়াসের কম। তাহলে এখানে যা যা লিখছি অনেক অনেক ইম্পর্টেন্ট। মেডিকেলে আসছিল এটা, যে ফিউজ তারের বৈশিষ্ট্য কি। ফিউজ তারের বৈশিষ্ট্যটা হচ্ছে কম রোধ থাকবে, কম গলনাঙ্ক থাকবে, সংকর ধাতু থাকবে এবং 3 ভাগ সীসা 1 ভাগ টিন থাকবে। যার কারণে গলনাঙ্ক কত হবে? 300 ডিগ্রির কম হবে। কি হবে? 300 ডিগ্রির কম। এবার আসো হচ্ছে তড়িৎ কোষ। তড়িৎ কোষ সম্পর্কে জানি একটু, চলো। তড়িৎ কোষ, তড়িৎ কোষটা কি? লেখো, যে যন্ত্রের সাহায্যে নিরবিচ্ছিন্নভাবে রাসায়নিক শক্তি, নিরবিচ্ছিন্নভাবে নিরবিচ্ছিন্নভাবে কি পাওয়া যায়, তড়িৎ প্রবাহটা পাওয়া যায়। মনে থাকবে। উদাহরণ কি কি আছে? উদাহরণটা অনেক ধরনের আছে। ঠিক আছে। কিন্তু এটাকে আমরা ভাগ করব, 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাথমিক কোষ, মানে মৌলিক কোষ। প্রাথমিক, প্রাথমিক বা মৌলিক। আর এটা হচ্ছে গৌণ বা সঞ্চয়ী। গৌণ বা সঞ্চয়ী। শুধুমাত্র কি মনে রাখবা, উদাহরণগুলো মনে রাখবা। প্রাথমিক কোষ কোনগুলো? ভোল্টার কোষ, ভোল্টার কোষ। 2 নাম্বার হচ্ছে ল্যাকলেন্স কোষ, ল্যাকলেন্স কোষ। 3 নাম্বার হচ্ছে শুষ্ক কোষ। শুষ্ক কোষ মানে ড্রাই কোষ বা ড্রাই কোষ, ড্রাই সেল। সেল মানে কোষ। এগুলো, এই 3টা হচ্ছে প্রাথমিক কোষ। আর গৌণ মানে হচ্ছে সীসা অ্যাসিড সঞ্চয়ী কোষ। সীসা অ্যাসিড সঞ্চয়ী কোষ, সীসা অ্যাসিড সঞ্চয়ী কোষ। ঠিক আছে। আচ্ছা, এখন আসো তোমার আহ এটা তো বুঝলা। সঞ্চয় কোষের মধ্যে এই কথাটা থাকবেই, দেখবা। সঞ্চয় কথা থাকবে, সঞ্চয় কথাটা থাকবে, বুঝছো? সঞ্চয় কোষে। আচ্ছা, এখন আসো তড়িৎচালক বল বা শক্তি। তড়িৎচালক বল, এটা মানে কি? এটা মানে হচ্ছে আহ তোমার সূত্রটা কি ছিল? E = W/Q।
জুল পার কুলম মানে কি? জুল পার কুলম, এটা মানে বুঝাইছে কি? বহির্বর্তনীর সংযোগ যখন বিচ্ছিন্ন থাকে, তখন কোষের দুই প্রান্তের সর্বোচ্চ বিভব পার্থক্য। এটা মানে হচ্ছে কোষের দুই প্রান্তের দুই প্রান্তের সর্বোচ্চ বিভব পার্থক্য। সর্বোচ্চ কি বিভব পার্থক্য? W/Q, জুল পার কুলম। ঠিক আছে, এখান থেকে একটা আমরা সূত্র প্রতিপাদন করি, সেটা হচ্ছে কি বলতো? এখান থেকে একটা সূত্র প্রতিপাদন করা হয়, সেটা হচ্ছে ইকুয়াল টু কি IR প্লাস IR। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে রোধ, পরিবাহীর রোধ। ঠিক আছে, আর ছোট হাতের আর মানে কি বলতো? কোষের অভ্যন্তরীণ রোধ। এটা মানে কি? ছোট হাতের আর মানে হচ্ছে কোষের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ রোধ। খেয়াল করো, কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোট হাতের আর। এটা একটু, এটার মানটা কম থাকে, ছোট থাকে। ঠিক আছে, এটার মানটা কম থাকে বা ছোট থাকে। So, আমরা বলতে পারি না যে IR মানে কি। এটা মানে হচ্ছে নষ্ট ভোল্ট। এটা মানে কি নষ্ট ভোল্ট বা অপচয় ভোল্ট। মনে রাখবা, IR মানে কি নষ্ট ভোল্ট। মানে যেই ভোল্টটা কি হয়ে গেছে নষ্ট, মানে যে বিদ্যুৎটা কোনো কাজে আসে নাই, যে বিদ্যুৎটা কোনো কাজে আসে নাই সেটা হচ্ছে নষ্ট ভোল্ট। অর্থাৎ আমাকে এখান থেকে বের করতে হবে যে নষ্ট ভোল্ট মানে কি। IR ইকুয়াল টু E - IR। ই মানে কি? বড় হাতের ই মানে হচ্ছে তড়িৎচালক বল। ই মানে হচ্ছে কি তড়িৎচালক বল। আর IR মানে কি? IR মানে হচ্ছে তোমার ভি ইকুয়াল টু IR, পড়ছি না আমরা? এটা হচ্ছে IR, তড়িৎ প্রবাহ ইন্টু রোধ, বিদ্যুৎ প্রবাহ একটু রোধ। ঠিক আছে, রোধ ইন্টু বিদ্যুৎ প্রবাহ। আর এটা হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহ ইন্টু কোষের অভ্যন্তরীণ রোধ। এটা হচ্ছে নষ্ট ভোল্ট, কোষের অভ্যন্তরীণ রোধ। মনে থাকবে? আচ্ছা, এখান থেকে দেখো আমরা আমরা কি পাইলাম যে IR ইকুয়াল টু কি E - IR। এটা মনে রাখবা সূত্রটা, নষ্ট ভোল্টের সূত্র। এটা হলো নষ্ট ভোল্ট। ঠিক আছে, আচ্ছা একটু আগে আমরা একটু করলাম না, এটা করলাম না যে IR প্লাস IR। এখান থেকে আইটা কমন নাও। আই কমন নিলে কি হয়? আর প্লাস আর, তাই না? রোধ প্লাস কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে আই ইকুয়াল টু কি হয়? E/R প্লাস আর, হয় কি না বলো? এটা হলো আমাদের লাগবে এখান থেকে। মনে রাখবা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। যখন তোমার কোনো কোষের মধ্য দিয়ে কি হয় বিদ্যুৎ পরিবহন হয়, তখন কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য অলওয়েজ তড়িৎচালক বলের চেয়ে কম হয়। দুই প্রান্তের বিভব পার্থক্য অলওয়েজ তড়িৎচালক বলের চেয়ে কম হয়। ঠিক আছে, তাহলে মনে রাখবা, ই ই মানে হচ্ছে ই গ্রেটার দেন ভি। ই গ্রেটার দেন কি ভি। কেন ভি একটু মনে রাখো। কেন হচ্ছে ই গ্রেটার দেন ভি? তড়িৎচালক বল কেন কি বিভব পার্থক্যের চেয়ে বেশি হয়? আচ্ছা, তাহলে খেয়াল করো, ইকুয়াল টু কি IR প্লাস IR, তাই না? বুঝতে পারছো? তার মানে IR মানে কি? এটা মানে কি E - IR। এটা হলো বিভব পার্থক্য। এটা কি? এটা মানে ভি। এটা মানে কি বড় হাতের ভি, মানে বিভব পার্থক্য। ভি ইকুয়াল টু IR না, পড়ছি না আমরা? তাহলে কি এটা? তাহলে মনে রাখবা, তুমি যদি তড়িৎচালক বল থেকে নষ্ট ভোল্ট বাদ দাও, তাইলে বিভব পার্থক্য পাবা। তাহলে মান বড় কোনটার? অবশ্যই তড়িৎচালক বলের মানটা বড়। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্যের মান সবসময় কার চেয়ে কম হয়? তড়িৎচালক বলের চেয়ে কম হয়।
তাহলে তুমি তড়িৎচালক বল যদি পেতে চাও, তোমাকে কি করতে হবে? বিভব পার্থক্যের সাথে নষ্ট ভোল্ট যোগ করতে হবে। আর তুমি যদি ভোল্ট পেতে চাও, মানে বিভব পার্থক্য পেতে চাও, কি করতে হবে? তড়িৎচালক বল থেকে নষ্ট ভোল্ট বাদ দিতে হবে। তো তোমাকে বুঝতে হবে যে তড়িৎচালক বল গ্রেটার দেন ভি, মানে বিভব পার্থক্য। এটা তোমাকে বুঝে করতে হবে। তার মানে মনে রাখবা, তড়িৎচালক বল যত বেশি হবে, বিদ্যুৎ প্রবাহটা তত বেশি হবে। তড়িৎচালক বল যত বেশি হবে, বিদ্যুৎ প্রবাহ তত বেশি হবে। ঠিক আছে? আর যেই বিদ্যুৎটা কোনো কাজে আসে না, তাকে বলা হয় নষ্ট ভোল্ট। কি বলা হয়? নষ্ট ভোল্ট। এবার আসো বিদ্যুৎ কোষের সমবায়। বিদ্যুৎ কোষের সমবায় এটা কি? আমরা জানি যে তিন ধরনের সমবায় আছে। কয় ধরনের সমবায় আছে? তিন ধরনের। শ্রেণী বা সিরিজ, সিরিজ সমবায়, সমান্তরাল, আর কি মিশ্র। ঠিক আছে? মিশ্র। এখন খেয়াল করো, শ্রেণী, সমান্তরাল, মিশ্র, তিনটা বুঝতে হবে। শ্রেণী মানে কি? অর্থাৎ আর এস ইকুয়াল টু, যখন কি তিনটা যোগফল করবা, রোধগুলোর কি হবে? ডাইরেক্ট যোগফল। ডাইরেক্ট যোগফল, তাই না? ডট 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 যোগফল। আইএস, আইএস কি হবে? এটা, এটা যদি রোধ হয়, তাহলে কি হবে? প্রবাহ মাত্রা কি হবে? প্রবাহ মাত্রা ইকুয়াল টু এন ই বাই এন আর প্লাস আর। এখন খেয়াল করো, আমরা একটু আগে সূত্র পড়ছি না? আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু কি? ই বাই আর প্লাস আর, এই সূত্রটা পড়ছি না? এইটাই কি আমরা এন দ্বারা গুণ করছি। এন দ্বারা গুণ করছি কেন? এখন বুঝতে পারবো। ধরো তোমার, তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ যে ব্যাটারির কার্যক্ষমতা বাড়াইতে। ব্যাটারির কার্যক্ষমতা বাড়াইতে। ব্যাটারির কি বাড়াতে চাচ্ছ বলো তো? কার্যক্ষমতা। তুমি চাচ্ছ, তুমি বাড়াইতে চাচ্ছ, ঠিক আছে? তোমাকে কি করতে হবে বলো তো? অবশ্যই এন গুণ বৃদ্ধি করতে হবে। কত গুণ? এন গুণ বৃদ্ধি করতে হবে। কত গুণ? এন গুণ বৃদ্ধি করতে হবে। এইটা এন গুণ বাড়াইতে হবে। কত গুণ বাড়াইতে হবে? এন গুণ। এখন বলো কখন এন গুণ বাড়বে? যখন আর গ্রেটার দেন এন আর হবে, তখন কি হবে? সরি, ছোটদের এ, দেখো, যখন আর গ্রেটার দেন কি হবে? এন আর, তখন কি হবে? যদি আর এর মানটা এটার চেয়ে অনেক বড় হয়, তখন এই মানটা বাদ যাবে। এই মানটা কি হবে? বাদ যাবে। তখন কি হবে? এন ই বাই আর। তাহলে এন ইন্টু ই বাই আর। ঠিক আছে? তো এই মানটা কেন বাদ গেছে বলো তো? কারণ আর এর মানটা, এই বড় হাতের আর এর মানটা অনেক বেশি। তো তুমি যদি শ্রেণী সমবায়ে ব্যাটারির কার্যক্ষমতা বাড়াতে চাও, তোমাকে কি করতে হবে? এই বড় হাতের আর এর মানটা কার চেয়ে বেশি হইতে হবে? তোমার এন আর, এটার চেয়ে বেশি হইতে হবে। ঠিক আছে? অনেক বেশি হইতে হবে। তাহলে তুমি কি পাবা? এন গুণ পাবা। এন গুণ পাইলে বুঝবা যে ক্ষমতা বাড়ছে। এখন দেখো, তুমি যদি বলতা যে এন আর গ্রেটার দেন আর, এটা যদি বলতা, তাহলে কি হইতো বলো তো? এই আর এর মানটা বাদ যাইতো, এটা বাদ যাইতো। তখন এটা ক্রস, তখন কি হইতো? এন ই বাই এন আর।
তখন এন এন কাটা, তাহলে ই বাই আর হইতো। বুঝতে পারছো? তখন কি কার্যক্ষমতা বাড়তো? বাড়তো না। তাহলে মনে রাখবা যে আর গ্রেটার দেন এন আর হলে কি বাড়ে? ব্যাটারির কার্যক্ষমতা বাড়ে। ঠিক আছে? আর এন আর গ্রেটার দেন আর হলে কার্যক্ষমতা বাড়ে না। এটা যদি বুঝে করো তোমার জন্য ভালো হবে, মুখস্থ করে এগুলো সবকিছু অ্যান্সার করতে পারবা না। তাহলে মনে রাখবা, শ্রেণীতে শ্রেণীতে কি করতে হবে? শ্রেণীতে তোমার অবশ্যই এই বড় হাতের আর বেশি হইতে হবে কাটছে তোমার ছোট হাতের আর এর চেয়ে, মানে অভ্যন্তরীণ রোধ। এটা হচ্ছে ছোট হাতের আরটা কি? অভ্যন্তরীণ রোধ। এটার চেয়ে বড় হইতে হবে, এটার চেয়ে অনেক বড় হইতে হবে। আচ্ছা, এখন আসো তোমার সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় এটা হচ্ছে কি? আর পি ইকুয়াল টু কি? 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। অঙ্ক করছি না ছোটবেলায় আমরা এগুলো দিয়ে? ডট ডট ডট। তো এইখানেও কি হবে? তোমার বের করতে হবে কি? বিদ্যুৎ প্রবাহ মাত্রা। বিদ্যুৎ প্রবাহ আই ইকুয়াল টু, এইখানে আবার উল্টা, এখানে আবার উল্টা দেখো। উপরে উপরে ঠিক আছে, উপরে ঠিক আছে, নিচে চেঞ্জ হবে, নিচেটা চেঞ্জ হবে দেখো। এটা এন আর যোগ আর, এটা হবে। এটা হচ্ছে সমান্তরাল সমবায়। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো, তুমি যদি কার্যকারিতা বাড়াতে চাও ব্যাটারির, কার্যকারিতা কি বাড়াতে চাও বলো তো? ব্যাটারির কার্যকারিতা কি করতে হবে বলো তো? আর গ্রেটার দেন এন আর করতে হবে, নাকি এন আর গ্রেটার দেন আর করতে হবে? বলো কোনটা হবে, কোনটা করতে হবে? তুমি যে বাড়াতে চাও কার্যকারিতা, বলো কোনটা হবে? এক নাম্বার না দুই নাম্বারটা, কোনটা করব? ব্যাটারির কার্যক্ষমতা বাড়াইতে হলে কি করতে হবে? এক নাম্বারটা করব না দুই নাম্বারটা করব? সিয়াম বলো তো। রাকিব পারবে? কোনটা করব আমরা? যদি ব্যাটারির কার্যক্ষমতা বাড়াতে চাই আমরা কি করব? এক নাম্বারটা করবো না দুই নাম্বারটা করবো? বুঝোস না? তোমার কি কার্যক্ষমতা বাড়ে কখন? যখন এন গুণ হয়। কত গুণ হয়? এন গুণ। এন গুণ হইতে হবে। এখন আর যখন বেশি হবে এন আর এর চেয়ে, ধর এটা বাদ চলে যাবে। এটা বাদ চলে গেলে কি হবে? এন ই বাই আর। তাহলে এন গুণ বৃদ্ধি পাইছে না? হ্যাঁ, এন গুণ বৃদ্ধি পাইছে না? তো এটাই উত্তর। তাহলে কার্যক্ষমতা বাড়বে কখন? যখন এন গুণ বেশি হবে। আর এইটা হলে কি হইতো? এইটা, এটা হলে কি হইতো? এন ই বাই এন আর। এন এন কাটা চলে যাইতো, ই বাই আর হইতো। তখন কি বাড়তো? কার্যক্ষমতা বাড়তো? বাড়তো না তো। এগুলা বুঝে করতে হবে, ঠিক আছে? এগুলা না বুঝে করলে লাভ নাই। এগুলা মুখস্থ করে হবে না কখনো। তো আমরা দেখো, কির্শফের সূত্র এটা কি? কির্শফের সূত্র আছে দুইটা। কয়টা সূত্র? দুইটা আছে। একটা হলো প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র। ঠিক আছে? দ্বিতীয় সূত্র। তো এটাতে কি বলছিলেন তিনি? এটাকে বলা হয় কারেন্ট সূত্র। কি বলা হয় এটাকে? কারেন্ট সূত্র। তিনি বলছিলেন যে
বিদ্যুৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলোর বীজগণিতিক যোগফল শূন্য হয়? লেখো, বিদ্যুৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলোর মিলিত প্রবাহ মাত্রাগুলোর বীজগণিতিক যোগফল বীজগণিতিক যোগফল কত হয়? শূন্য হয়। তাহলে মিলিত প্রবাহ মাত্রা, মিলিত প্রবাহ মাত্রা মানে কি? এটাকে আমরা বলবো সামেশন অফ আই ইকুয়াল টু জিরো। এটাই হলো সূত্র, এটাই সূত্র, সামেশন অফ আই ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটাই হলো সূত্র। আচ্ছা, এখন দ্বিতীয় সূত্রতে আসো। এটা মনে রাখবা যে আই ইকুয়াল টু জিরো হবে, এটাই মনে রাখলেই হবে। আর দুই নাম্বার সূত্র, এটা হচ্ছে তোমার কিসের সূত্র? বর্তনী সূত্র। এটাকে বলা হয় বর্তনী সূত্র বা ভোল্টেজ সূত্র বলা হয়। এখানে বলা আছে যে সামেশন অফ আই আর ইকুয়াল টু কি E। তার মানে মনে রাখবা, এটা আই মানে কি? বিদ্যুৎ প্রবাহ মাত্রা, বিদ্যুৎ প্রবাহ মাত্রা ইন্টু আর মানে রোধ। এই দুজনের গুণফল কি হবে? তড়িৎচালক বলের সমান হবে। কিসের সমান হবে? তড়িৎচালক বলের সমান হবে। এটাই বলা আছে যে বিদ্যুৎ প্রবাহ এবং রোধের গুণফল তড়িৎচালক বলের সমানুপাতিক। ঠিক আছে। আচ্ছা, ব্যবহার কি? দেখো, কির্চফের সূত্রের ব্যবহার আছে কয়েকটা, ব্যবহারগুলো পড়বো। মোটামুটি সূত্র আমাদের শেষের দিকে। আজকে মানে অঙ্কগুলো করতে পারবো না, অঙ্ক অনেকগুলো আছে, অঙ্কগুলো পরের ক্লাসে করাবো। আজকে হচ্ছে তোমাদের শুধু মানে অধ্যায়টার বেসিকটা দিব, হ্যাঁ, প্র্যাকটিসটা পরের ক্লাসে করবো। দেখো, কির্চফের সূত্রের ব্যবহার, ব্যবহারটা পড়তে হবে। কি কি ব্যবহার আছে বলো? এক নাম্বার, বিদ্যুৎ প্রবাহ ও বিভব পার্থক্য নির্ণয়, বিভব পার্থক্য নির্ণয়। দুই নাম্বার হচ্ছে তোমার হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজে, হুইটস্টোন ব্রিজে এখানে কি ব্যবহার আছে? কির্চফের সূত্র ব্যবহার করা হয় এটা দিয়ে। ঠিক আছে, দুইটা গেল। তিন নাম্বার ব্যবহার দেখো, তিন নাম্বার উপরে লিখতেছি। তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে সমান্তরাল, সমান্তরাল ও শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ে কি করা হয়? ব্যবহার করা হয়। চার নাম্বার হচ্ছে সরল এবং জটিল, সরল ও জটিল উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে কি করা যায়? বিদ্যুৎ প্রবাহ বের করা যায়। ঠিক আছে, প্রবাহ এবং রোধ ও রোধ নির্ণয় করা যায়, নির্ণয় করা যায়। দেখো, কির্চফের সূত্র দিয়ে সরল হোক আর জটিল হোক সবগুলো কি করা যাবে? বের করা যাবে। কিন্তু ওহমের সূত্র দিয়ে কিন্তু করা যাবে না, ওহমের সূত্র দিয়ে কিন্তু করা যাবে না। হ্যাঁ, ওহমের সূত্র দিয়ে কিন্তু করা যায় না, সবগুলো দিয়ে সব করা যায় না। ঠিক আছে, কিন্তু কির্চফের সূত্র দিয়ে
সরল এবং জটিল সবগুলো করা যায়। আচ্ছা, এখন আসো, হুইটস্টোন ব্রিজটা কি? হুইটস্টোন ব্রিজ, P/Q = R/S। এগুলো অঙ্ক করছো না সৃজনশীলে? ওগুলা এটাই। মনে রাখবা, সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এটা দিয়ে, এটি দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, এটি দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, প্রবাহিত হয় না। ঠিক আছে। এদের ব্যবহার তিনটা কাজে, কয়টা কাজে? তিনটা কাজে। কয়টা কাজে? তিনটা। তিনটা জিনিসে ব্যবহার করা হয় এটাকে। এক নাম্বার হচ্ছে মিটার ব্রিজ, এক নাম্বার কি? মিটার ব্রিজ। দুই নাম্বার হচ্ছে পোস্ট অফিস বক্স, পোস্ট অফিস বক্স। তিন নাম্বার হচ্ছে পটেনশিওমিটার, পটেনশিওমিটার। তাহলে পটেনশিওমিটার, মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্স, এই তিনটা কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে। এখান থেকে অনেক প্রশ্ন আসছে বিগত বছরে, তুমি কোশ্চেন ব্যাংক খুললেই বুঝবা। আর বিগত 10 বছরে প্রায় পাঁচ ছটা বেশি কোশ্চেন আসছে এখান থেকে। মিটার ব্রিজ, পটেনশিওমিটার, পোস্ট অফিস বক্স, এখান থেকে। দেখো, প্রথমে আমরা পড়বো মিটার ব্রিজ। মিটার ব্রিজ, এটা দ্বারা কি করা হয় এটা মনে রাখবা। এটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এই যন্ত্রের দৈর্ঘ্য কত? যন্ত্রে দৈর্ঘ্য 1 মিটার। ঠিক আছে, 1 মিটার দৈর্ঘ্য। এটা দ্বারা কি করা হয়? অজানা রোধ নির্ণয় করা হয়। কি নির্ণয় করা হয়? অজানা রোধ। এর ব্যবহারটা মনে রাখবা, দুইটা কাজে ব্যবহার করা হয়। একটা হচ্ছে কোন পরিবাহীর রোধ নির্ণয়, কোন পরিবাহীর রোধ নির্ণয়। দুই নম্বর হচ্ছে আপেক্ষিক রোধ নির্ণয়, উপাদানের, উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয়, আপেক্ষিক রোধ নির্ণয়। ঠিক আছে, এটা হলো ব্যবহার। এটা হলো মিটার ব্রিজের। এবার একটা পোস্ট অফিস বক্সের ব্যবহার, পোস্ট অফিস বক্স। এটা ব্যবহারটা কি বলো তো? তো এটা ব্যবহার করা হয় তোমার অজানা রোধ জানতে। কি জানতে? অজানা রোধ জানতে। মনে রাখবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অজানা রোধ, অজানা রোধ নির্ণয় করা হয়। আর মিটার ব্রিজ দ্বারা কি করা হয়? মিটার ব্রিজ দ্বারা করা হয় আপেক্ষিক রোধ। কোন রোধ? আপেক্ষিক রোধ। আর এটা দ্বারা হয় অজানা রোধ। তো সবসময় মনে রাখবা যেটা, যেটা হচ্ছে তোমার মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্স উভয় ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? গ্যালভানোমিটার। কি ব্যবহার করা হয়? গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। উভয় ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? গ্যালভানোমিটার। লেখো, উভয় ক্ষেত্রে কি করা হয়? উভয় ক্ষেত্রে গ্যালভানোমিটার কি করা হয়? ব্যবহার করা হয়। গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে। আপেক্ষিক রোধ নির্ণয় করার জন্য কি করা হয়? মিটার ব্রিজ। আর অজানা রোধ জানার জন্য পোস্ট অফিস বক্স। এবার আসে পটেনশিওমিটার। কি মিটার? পটেনশিওমিটার, পটেনশিওমিটার। তিন নাম্বার কি? পটেনশিওমিটার। কি করা হয় এটা দিয়ে বলো তো? এখানে কি ব্যবহার করা হয়? মনে রাখবা, 10টা ম্যাঙ্গানিন তারের, ম্যাঙ্গানিন তার
ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং প্রতিটি তারের দৈর্ঘ্য প্রতিটি তারের দৈর্ঘ্য থাকে 1 মিটার। দৈর্ঘ্য 1 মিটার, কত মিটার? 1 মিটার। ব্যবহার কি বলতো? ব্যবহার হচ্ছে বিভব পার্থক্য নির্ণয়। দেখো, বিভব পার্থক্য নির্ণয়। 2 নাম্বার হচ্ছে তড়িৎচালক বল নির্ণয়। তড়িৎচালক বল নির্ণয়। খুব ছোট মানের বিভব পার্থক্য। 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 খুব ছোট মানের বিভব পার্থক্য এবং রোধ। খুব ছোট মানের, এই কথাটা মনে রাখবা। যদি দেখো খুব ছোট মানের কথাটা লেখা আছে, তাহলে বুঝবা এটা কি পটেনশিওমিটারের ব্যবহার বলছে। খুব ছোট মানের রোধ, খুব ছোট মানের বিভব পার্থক্য, ঠিক আছে। আর কি? আরেকটা মনে রাখবা যে 4 নাম্বার, যে খুব ছোট মানের তড়িৎচালক শক্তি। খুব ছোট মানের কি তড়িৎচালক শক্তি। খুব ছোট মানের, এটাও কিন্তু খুব ছোট মানের। তাহলে এই 3টা কাজে ব্যবহার করা হয়। এগুলো হলো সব তোমার হুইটস্টোন ব্রিজের ব্যবহার। এই 3টাই কিন্তু কি করা হয়, এইগুলোর যন্ত্রের মধ্যে সবসময় কি ব্যবহার করা হয়? হুইটস্টোন ব্রিজ। এখানে হুইটস্টোন ব্রিজটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসো তোমার শান্ট। শান্ট কি? বুঝতে আসো আসো। শান্ট কি বলো তো? ধরো তোমার হচ্ছে উচ্চ মাত্রা বিদ্যুৎ যাতে প্রবাহিত হতে না পারে, তার জন্য কি করা হয়? সমান্তরালে একটা রোধ যুক্ত করা হয়। এটা হলো স্বল্প মানের একটা রোধ। শান্ট হচ্ছে একটা স্বল্প মানের রোধ। স্বল্প মানের রোধ, যেটা কি করা হয়, তোমার সমান্তরালে দেওয়া হয়। সমান্তরালে কেন দেওয়া হয়? যাতে খুব উচ্চ মানের রোধ গুলো প্রবাহিত না হতে পারে, ঠিক আছে। তো শান্ট ব্যবহার করা হয় সমান্তরালে, এবং এটা হচ্ছে একটা স্বল্প মানের রোধ। শান্টের প্রবাহ মাত্রা সূত্র জানতে হবে। আইএস ইকুয়াল টু কি? আই ইন্টু জি বাই জি প্লাস এস। এটা হচ্ছে তোমার কি শান্টের প্রবাহ। এটা কি শান্টের প্রবাহ, ঠিক আছে। আর এই যে এটা আছে না, এটাকে উল্টায় দাও। উল্টায় দিলে কি হয়? জি বাই এস, জি প্লাস এস বাই জি। এটা হলো শান্টের গুণাঙ্ক। এটা কি শান্টের গুণাঙ্ক। তাহলে দেখো, এটা হলো তোমার শান্টের শান্টের কি প্রবাহ মাত্রা। আইএস মানে কি শান্টের প্রবাহ, ইকুয়াল টু আই ইন্টু জি বাই জি প্লাস এস। তাহলে মনে রাখবা, শান্ট কি থাকে? সমান্তরালে থাকে এবং স্বল্প মানের রোধ থাকে এটাতে। আচ্ছা, যদি শান্টের রোধ অসীম হয়, খেয়াল করো, শান্টের রোধ যদি অসীম হয় কি হবে? শান্টের রোধ যদি অসীম হয়, অসীম হলে কি হইতে পারে? সকল বিদ্যুৎ প্রবাহ কই দিয়ে যাবে জানো? গ্যালভানোমিটার দিয়ে যাবে। সকল প্রবাহ কই দিয়ে যাবে? গ্যালভানোমিটার দিয়ে, গ্যালভানোমিটার দিয়ে যাবে। তাহলে শান্টের রোধ যদি অসীম হয়, তাহলে কি হবে? সকল প্রবাহ যাবে কই দিয়ে? গ্যালভানোমিটার দিয়ে। এই জন্য কি করা হয়?
আর শান্টের যদি রোধ শূন্য হয়, খেয়াল করো, এখানে বলছি অসীম হইলে, যদি শূন্য হইতো তাহলে কি হইতো বলো? শান্টের রোধ যদি শূন্য হয়, শূন্য হয়, তাহলে সকল প্রবাহ যাবে শান্টের মধ্য দিয়ে। সকল প্রবাহ কোন দিক দিয়ে যাবে? সকল প্রবাহ যাবে শান্টের মধ্য দিয়ে, শান্টের মধ্য দিয়ে। তাহলে শান্টের রোধ যদি অসীম হয়, সকল প্রবাহ কই দিয়ে যাবে? গ্যালভানোমিটার দিয়ে। আর রোধ শূন্য হইলে কি হবে? কোন দিক দিয়ে যাবে? সকল প্রবাহ যাবে শান্ট দিয়ে। খেয়াল করো, এই জন্য তো তোমার কি করা হয়, শান্ট, শান্ট কি করা হয়, সমান্তরালে দেওয়া হয় কার সাথে? গ্যালভানোমিটারের সাথে দেওয়া হয়, যাতে উচ্চমানের রোধ, মানে উচ্চমানের বিদ্যুৎ গুলো কি হইতে পারে, প্রবাহিত হতে না পারে। এখন আসো তোমার শান্টের ব্যবহারটা। ব্যবহার কি আছে? এটা দেখা যায় হচ্ছে দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে ভোল্ট মিটার ও অ্যামিটার। ভোল্ট মিটার ও অ্যামিটারে, ভোল্ট মিটার ও অ্যামিটারে। দুই নাম্বার হচ্ছে গ্যালভানোমিটারে। গ্যালভানোমিটারে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, বিদ্যুৎ প্রবাহ মাত্রা কি করার জন্য? হ্রাস করার জন্য, যাতে চাপ না পড়ে, ওর উপর যেন চাপ না পড়ে, এই জন্য কি করা হয়? শান্ট দেওয়া হয়। ঠিক আছে, এই দুইটা ব্যবহার করবা। আর বাকি অঙ্কগুলো আমরা পরের ক্লাসে দেখবো। ঠিক আছে, আজকে মূলত যেগুলো নোট করে দিছি সেগুলো পড়বা। হ্যাঁ, অঙ্কগুলো আমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করবো, আমরা অঙ্ক লাগবে, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্ক এখান থেকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রেকর্ড ক্লাসে দিয়ে দিব একটু পরে, দেখে নিও, আবারও দেখে নিও যদি সমস্যা থাকে কোনো। তো আজকে কোনো সমস্যা আছে কি এখন? সবাই বুঝছো তো নাকি ক্লাসটা? জি ভাইয়া। আচ্ছা, রাকিব বুঝছস? রাকিবের তো কোনো কথাবার্তা নাই, চুপচাপ খালি। ঠিক আছে, যা তাহলে।